সেমিস্টারের যে সকল ছাত্রছাত্রীরা অনার্সে পড়ছো তাদের এনভায়রনমেন্টাল এডুকেশন অর্থাৎ ইভিএস পরীক্ষাটি আজ সকালে হয়ে গেল। তার যে প্রশ্নপত্র রয়েছে সেখানকার প্রশ্নগুলির সম্ভাব্য উত্তরগুলি আমি বলে দিচ্ছি, তোমরা একটু মিলিয়ে নেবে। আমার কাছে একটি সেট রয়েছে, তোমাদের কাছে বিভিন্ন রকমের সেটের কোশ্চেন রয়েছে, কিন্তু কোশ্চেন একই। আমি কোশ্চেন বলছি, নাম্বার কিন্তু বলছি না। কোশ্চেনের উত্তরগুলো তোমরা একটু মিলিয়ে নেবে। স্থিতিশীল উন্নয়নের প্রাথমিক লক্ষ্য কী ছিল? অর্থনৈতিক বৃদ্ধি, সামাজিক সাম্যতা এবং পরিবেশ সুরক্ষার সঙ্গে সামঞ্জস্য রাখা। বনভূমি বৃদ্ধির উদ্দেশ্যে সবিস্তারে বৃক্ষরোপণকে কী বলা হয়? বৃক্ষরোপণ। গ্রিন হাউস এফেক্ট এর জন্য সর্বাধিক দায়ী গ্যাস কোনটি? কার্বন ডাই অক্সাইড। নিম্নের কোনটি নবীকরণযোগ্য সম্পদের উৎস? সৌরশক্তি। খনিজ উত্তোলনের ফলে পরিবেশের ওপর সর্বাধিক কোনটি প্রভাব বিস্তার করে? মৃত্তিকা ক্ষয় হ্রাস পায়। একটি বাস্তুতন্ত্রে শক্তি প্রবাহিত হয় উৎপাদক থেকে খাদকে। আমি কিন্তু এভাবে প্রত্যেকটি প্রশ্নেরই উত্তর তোমাদের বলবো, তাই ভিডিওটিকে কিন্তু কেউ স্কিপ করবে না, প্রথম থেকে শুনবে এবং শেষ পর্যন্ত প্রত্যেকটি প্রশ্নের উত্তর কিন্তু তোমরা খুব ভালো করে মিলিয়ে নেবে। পরের প্রশ্ন বলছি, নিম্নলিখিত কোনটি ভারতবর্ষের জীববৈচিত্র্যের হটস্পট অঞ্চলের অন্তর্গত নয়? সুন্দরবন। শিকার করা জীববৈচিত্র্যের সংকট কারণ বন্যজীবের অবৈধ হত্যাকে পরিচালনা করে। নিম্নলিখিত কোনটি বায়ু দূষণের ফলে মানব স্বাস্থ্যের ওপর ক্ষতিকর প্রভাব বিস্তার করে? শ্বাসযন্ত্রের রোগ হয়। শিল্পের নানা প্রক্রিয়ার পর যখন গরম জল কোনো জলাশয়ে ফেলা হয় তখন কী ধরনের দূষণ ঘটে? রাসায়নিক দূষণ ঘটে। পানীয় জল দূষণের ফলে সাধারণত কোন রোগটি হয়? টাইফয়েড। আমি যে প্রশ্নের উত্তরগুলি বলছি তোমরা কিন্তু প্রশ্ন দেখে উত্তর মেলাবে, তোমরা কিন্তু নাম্বার অনুযায়ী কেউ মেলাতে যাবে না। হ্যাঁ, প্রশ্ন দেখবে, আমার প্রশ্নটি শুনবে, সেই প্রশ্ন অনুযায়ী তোমরা কিন্তু উত্তর মেলাবে। এর পরের বলছি, কি জনিত জল দূষণের ফলে মানুষের স্নায়ুতন্ত্র প্রভাবিত হয়? পারদজনিত। মৃত্তিকা দূষণের ফলে উদ্ভিদের বৃদ্ধির ওপর সর্বাধিক প্রভাব বিস্তার করে, বৃদ্ধিকে স্তব্ধ করে এবং ফলনকে দুর্বল করে। শব্দের মাত্রা পরিমাপ করতে কোন একক ব্যবহার করা হয়? ডেসিবেল। নিম্নের কোনটি অ্যাসিড বৃষ্টির ফলে সাধারণ প্রভাব বিস্তার করে? অট্টালিকা এবং স্থাপত্য ক্ষতিগ্রস্ত হয়। বিপর্যয় ব্যবস্থাপনার প্রাথমিক লক্ষ্য কী? দুর্যোগের প্রভাবগুলিকে প্রতিরোধ এবং প্রশমিত করা। ভারতের জনসংখ্যা বৃদ্ধিতে প্রাথমিক কারণ কোনটি? উচ্চ জন্মহার। রামসার সম্মেলন প্রাথমিকভাবে কার ওপর আলোকপাত করে? জলাভূমির সংরক্ষণ। ভারতবর্ষের জনবিস্ফোরণের অন্যতম প্রধান পরিণতি কী? সম্পদের চাহিদা বৃদ্ধি পায়। একটি বাস্তুতন্ত্রে একটি পুষ্টিস্তর থেকে অন্য পুষ্টিস্তরে সাধারণত কত শতাংশ হারে শক্তি প্রবাহিত হয়? 10% হারে। নিম্নের কোনটি বায়ু দূষণ নিয়ন্ত্রণের ক্ষেত্রে একটি পরিষ্কার শক্তির উৎস হিসেবে সাহায্য করে? সৌরশক্তি। ইউট্রিফিকেশনের ফলে কি হয়? জলে অক্সিজেনের মাত্রা বৃদ্ধি পায়। মাটি দূষণের কারণে মাটির ক্ষয়রোধ করার একটি উপায় কি? পরিকল্পনা মাফিক ফসল ফলানো। ড্যাশ হলো একটি কঠিন বর্জ্যের ব্যবস্থাপনার পদ্ধতি। এখানে যে অপশনগুলি দেওয়া রয়েছে জমি ভরাটকরণ, পুনর্ব্যবহার, কম্পোস্টিং সবকটিই হবে। সাধারণত পুনর্ব্যবহারযোগ্য উপাদান হলো মৃত্তিকা। ভারত সরকার জনসংখ্যা নিয়ন্ত্রণের জন্য কোন উদ্যোগ গ্রহণ করেছে? পরিবার পরিকল্পনা প্রকল্প। ড্যাশ হলো ভারতের একটি রামসার সাইট, সুন্দরবনের জাতীয় উদ্যান। একটি বাস্তুতন্ত্রের পুষ্টি স্তরগুলি সরিয়ে নেওয়ার সাথে সাথে শক্তির কী ঘটে? এটি হ্রাস পায়। ড্যাশ হলো ভারতবর্ষের জীববৈচিত্র্যের প্রধান সংকট? নগরায়ন। বায়ু দূষণের একটি প্রাকৃতিক উৎস হলো জীবাশ্ম জ্বালানির দহন। ড্যাশ হলো একটি পরিষ্কার শক্তির উৎস? সৌরশক্তি। ড্যাশ হলো স্থানীয় এলাকার একটি সাধারণ শব্দ দূষণ হ্রাস করার পদ্ধতি হিসেবে গণ্য করা হয়? বৃক্ষরোপণ। জল দূষণের ফলে প্রায় জলজ জীবের মৃত্যুর কারণ হলো নিম্ন জলস্তরের উষ্ণতা। ওজোন স্তরের কাজ কি? ইউভি রশ্মিকে প্রতিফলিত করে। ড্যাশ ওজোন স্তরের জন্য সবচেয়ে ক্ষতিগ্রস্ত হিসেবে গণ্য করা হয়? ক্লোরোফ্লুরোকার্বনকে।
পরিবেশ ও উন্নয়ন সম্পর্কিত প্রথম জাতিসংঘের সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়েছিল? রিও ডি জেনেরিও শহরে, ব্রাজিলের। বসুন্ধরা সম্মেলনের প্রাথমিক লক্ষ্য কী ছিল? স্থিতিশীল উন্নয়নের ধারণাকে বিশ্বব্যাপী প্রচার করা। ড্যাশ হলো সাধারণত ভূমিকম্পের পরিমাপ করতে ব্যবহৃত হয়, রিক্টার স্কেল। ভূমিকম্প দুর্যোগ ব্যবস্থাপনার জন্য দীর্ঘমেয়াদী পদ্ধতি হলো ভূমিকম্প প্রতিরোধক বাড়ি বানানো। বৃষ্টির জল সংরক্ষণের প্রাথমিক উদ্দেশ্য কী? ভবিষ্যতের জন্য বৃষ্টির জল সংগ্রহ করে সঞ্চয় করে রাখা। শহরাঞ্চলে বৃষ্টির জল সংগ্রহের প্রাথমিক সুবিধা কী? শহরাঞ্চলে বন্যা হ্রাস করা। কোন আন্তর্জাতিক সম্মেলনটি মরুকরণের এবং ভূমি অবক্ষয়ের জন্য মহিলাদের লড়াইয়ের ভূমিকাকে স্বীকৃতি দিয়েছিল? ইউএন কনভেনশন টু কমব্যাট ডেজার্টিফিকেশন। পরিবেশগত কোন আন্দোলনটিতে মহিলারা বৃক্ষচ্ছেদনের বিরুদ্ধে এবং গাছ সংরক্ষণের জন্য নেতৃত্ব দিয়েছিল? চিপকো আন্দোলন। বায়োস্ফিয়ার রিজার্ভের প্রধান উদ্দেশ্য কী? জীব বৈচিত্র্যের সংরক্ষণ। ভারতের কোন বায়োস্ফিয়ার রিজার্ভকে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট এবং রয়্যাল বেঙ্গল টাইগারের বাসস্থান হিসেবে মান্যতা দিয়েছে? সুন্দরবন। ভারতের কোন বায়োস্ফিয়ার রিজার্ভটি কাজিরাঙা জাতীয় উদ্যানের অন্তর্গত এবং এটি একশৃঙ্গ গন্ডারের জন্য বিখ্যাত? মানস। ইউনেস্কো কথাটির সম্পূর্ণ অর্থ কী? ইউনাইটেড নেশনস এডুকেশনাল, সায়েন্টিফিক অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন। জাতিসংঘের সদর দপ্তর কোথায় অবস্থিত? মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে। কোন সংস্থাটিকে জল দূষণ আইনের ক্ষমতাকে কার্যকর করার জন্য তৈরি করা হয়েছিল? জাতীয় দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ। কত সালে জল দূষণ প্রতিরোধ এবং নিয়ন্ত্রণ আইন প্রবর্তিত হয়? 1974 সালে। কোন সংস্থা জাতীয় স্তরে বন্যপ্রাণ সুরক্ষা আইন বাস্তবায়িত করে? পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়। নিম্নলিখিত কোন অঞ্চলটিকে বন্যপ্রাণী সুরক্ষা আইনের আওতায় আনা হয়েছিল? জাতীয় উদ্যান এবং বন্যপ্রাণী অভয়ারণ্যকে। নিম্নলিখিত কোনটিকে বন্যপ্রাণী সংরক্ষণ আইনের সময় সংরক্ষণের আওতায় আনা হয়নি? পতঙ্গ। মৃত্তিকা অবক্ষয়ের প্রধান কারণ কি? অরণ্য বিনাশ। মানুষের কোন কার্যকলাপটি মৃত্তিকার জমাটবদ্ধকরণ, মৃত্তিকার গ্রথনকে পরিচালিত করে মৃত্তিকার অবক্ষয়কে বৃদ্ধি করে? মালচিং। মৃত্তিকার অবক্ষয়কে রোধ করতে কোন পদ্ধতিটি সাহায্য করে? বৃক্ষরোপণ এবং পুনর্বনায়ন। নিচের কোনটি পরিবেশ শিক্ষার একটি প্রাথমিক উদ্দেশ্য নয়? স্থিতিশীল বাসস্থান সম্পর্কে দক্ষতার উন্নতি ঘটানো। নিম্নলিখিত কোনটি স্থিতিশীল উন্নয়নের সর্বোৎকৃষ্ট সংজ্ঞা? ভবিষ্যৎ প্রজন্মের প্রয়োজন অক্ষুণ্ণ রেখে বর্তমান প্রজন্মের চাহিদা পূরণের জন্য গৃহীত পরিকল্পনা। কোন খাদ্য শৃঙ্খল প্রত্যক্ষভাবে সৌর বিকিরণের ওপর নির্ভর করে? এখানে যে কটি অপশন রয়েছে, শিকারি, গ্রেজিং, ডেট্রিটাস, সবকটি হবে। ল্যান্ডফিলের উদ্দেশ্য কি? বিপজ্জনক রাসায়নিককে পরিষ্কার করা। তো তোমাদের এখানে যে 60টি প্রশ্ন এসেছিল, আমি প্রতিটিরই সম্ভাব্য অ্যান্সার তোমাদের বলে দিলাম। তোমরা একটু মিলিয়ে দেখে নেবে, তাহলে কিন্তু তোমাদের একটু সুবিধা হবে। এছাড়াও তোমাদের আমি বলে রাখি, আমাদের টিউশন সেন্টারে কিন্তু তোমাদের পরবর্তী সেমিস্টারগুলির পড়াশোনা স্টার্ট হয়ে যাচ্ছে। তোমরা যারা বাইরে আছো, যারা অনলাইনে পড়বে, তারা কিন্তু সরাসরি সায়নদার নাম্বারে যোগাযোগ করবে। নাম্বার দুটি আমি বলে দিচ্ছি, 9749741990 এবং 7797308455। এই নাম্বারে তোমরা সরাসরি যোগাযোগ করে ভর্তি হতে পারবে। এছাড়াও আমাদের যে মুক্তিপাড়ায় টিউশন সেন্টারটি রয়েছে, সেটি মুক্তিপাড়া যে ক্লাব রয়েছে সেই ক্লাবের খুব পাশেই। তোমরা যদি কেউ এখানে এসে সরাসরি ক্লাস করতে চাও, তাহলে তোমরা সকাল 8:30 থেকে বিকেল 4টের মধ্যে আমাদের সেন্টারে এসে আমাদের সাথে যোগাযোগ করতে পারো। আমাদের প্রত্যেকটি স্টুডেন্টের পরীক্ষায় আশা করি ভালো হয়েছে। পরবর্তীতে যেন তোমরা আরও ভালোভাবে পরীক্ষা দিতে পারো, তাই আমরা এখন থেকেই কিন্তু ক্লাসগুলি শুরু করে দিচ্ছি এবং প্রথম থেকেই কিন্তু তোমাদের সাজেশন ভিত্তিক প্রশ্ন থেকে ক্লাস করানো হবে। তাই তোমরা কিন্তু আর দেরি না করে পরবর্তী সেমিস্টারের জন্য আমাদের টিউশন সেন্টারে ভর্তি হয়ে যাও। সকলকে অসংখ্য ধন্যবাদ।